তৃণমূল কংগ্রেস দলে অবশ্যই প্রচুর মানুষ আছেন যারা একেবারে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চান, কিন্তু তাদের যে নেতারা তারা বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছেন, আপনার স্টুডিও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে, ততটা সমালোচনা বোধহয় আমরা নিরপেক্ষ বিশ্লেষক হিসেবেও তুলছি না। তার দেখবেন রাজ্য সরকার, এসএসসি বিভিন্ন জায়গা থেকে কোর্টের কাছে, যেটা একেবারে আইন সিদ্ধ জায়গা, সেখানে বারবার সংখ্যার বদল হচ্ছে। আমাদের কাছে কিন্তু এটা একেবারে পরিষ্কার তথ্য কম্পিউটারে থাকে, সিবিআইও অনেক সময় বলেছে, এবং সেই জায়গায় সঠিক তথ্য, ওয়েবার শিটের তথ্য যদি পরিষ্কার করে বার করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যার সমাধান আগামী দিনে এখনো সম্ভব। অনিকেত বাবুরা যদি পারেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যান, দলটাকে পরিষ্কার করুন না কেন। যদি মনে হয় বিজেপিতে যাবেন, যান না। বিজেপি যাওয়া যাচ্ছে না সিবিআই এর জন্য, তাহলে যান না সিপিএম বা কংগ্রেসের সঙ্গে। নমস্কার, আমি প্রিন্স মণ্ডল, নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। আমাদের রাজ্যের যে শিক্ষায় দুর্নীতি, এই দুর্নীতির কারণে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা বিপর্যয়ের মধ্যে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। স্কুলগুলোতে পড়ুয়াদের পড়াবার শিক্ষক নেই, ক্লাসগুলো বন্ধ। স্বাভাবিকভাবেই শিক্ষা সংকটে, শিক্ষা ব্যবস্থা সংকটে। আর শিক্ষা ব্যবস্থা যদি সংকটে হয়, শুধুমাত্র পড়ুয়া না, শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী নয়, ক্ষতিগ্রস্ত হয় একটি সমাজ ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাটা যদি ধ্বংস হয়, সমাজ ব্যবস্থাটাই ধ্বংসের মুখে পড়ে। স্বাভাবিকভাবেই একটি সমাজ ব্যবস্থা ধ্বংসের সম্মুখীন এসে দাঁড়িয়েছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী রাজ্য সরকার। কি করা হচ্ছে? রাজ্য সরকারের পক্ষ থেকে যদি যোগ্য অযোগ্যদের তালিকা, এসএসসির পক্ষ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা, মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যদি সঠিকভাবে যোগ্য অযোগ্যদের তালিকা হাইকোর্টে দেওয়া যেত, তাহলে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার হতো না। যোগ্য চাকরি প্রাপকরা তারা চাকরিতে বহাল থাকতেন, অযোগ্যরা চাকরি থেকে বেরিয়ে যেতেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গেল, সেখানেও তারা সময় পেয়েছিল, সেখানেও যোগ্য অযোগ্যতার তালিকা ঠিকভাবে দিতে পারেনি। বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 2016 সালের এসএসসির পুরো প্যানেলটিকে বাতিল করে দেওয়া হয়, এবং যার বলি হিসাবে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী তারা বিপদের সম্মুখীন। তাদের পরিবারগুলো এখন সংকটের মধ্যে রয়েছে আর্থিকভাবে। তার পরিবারের বৃদ্ধ বাবা মা তার মুখে জীবনদায়ী ওষুধ কিনে দিতে পারছে না। তার ঘরের বাবা মাকে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে সমস্যা তৈরি হচ্ছে। তার ঘরে যদি শিশু সন্তান থাকে, তার সন্তানের মুখে দুধ কিনে তুলে দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। তার সন্তানের পড়াশোনার ব্যয়ভার বহন করতে সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন এই চাকরি প্রাপকরা। এর জন্য দায়ী রাজ্য সরকার। আর এই যোগ্য অযোগ্য যদি পৃথকীকরণ করে দিতে পারত, অন্ততপক্ষে অধিকাংশ যোগ্য চাকরি প্রার্থীরা তারা সম্মানের চাকরিটা ফিরে পেত, এবং অযোগ্য চাকরি প্রাপকদের বার করে যে সমস্ত লক্ষ লক্ষ চাকরি প্রাপক পড়ে রয়েছেন, যারা চাকরি প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে যোগ্যরা এই অযোগ্যদের জায়গায় চাকরি করতে পারতেন। স্বাভাবিকভাবে শিক্ষা ব্যবস্থাটা একটি সুন্দর গতিধারায় চলতো এবং সমাজ ব্যবস্থাটা উন্নততর সমাজ ব্যবস্থার দিকে এগোতে পারত। সেই জায়গাটা করতে পারলো না। চলে গেল প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেল। বিপদের সম্মুখীন হলো তারা। এই চাকরিহারারা তাদের ন্যায্য সামাজিক সম্মান ফিরে পেতে চাইছে এবং তাদের চাকরি ফিরে পেতে চাইছে, তাদের বেতনটাকে পুনরায় চালু করতে চাইছে। তার কারণে তো এই আন্দোলন। চাকরিহারা এই সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীরা যে আন্দোলনটা করছে, তারা অরাজনৈতিক আন্দোলনটা করছে। এটা ঠিক, অরাজনৈতিক আন্দোলন যদি হয়, সাময়িকভাবে সেই আন্দোলনটা একটা বড় আকারে নিতে পারে, কিন্তু ধীরে ধীরে সেই আন্দোলনটা কিন্তু ধীরে ধীরে থিতিয়ে যায়। যেটা হয়েছে আরজি করের আন্দোলনটা আজকে কিন্তু থিতিয়ে রয়েছে, কিন্তু মূল অভিযুক্তরা এখনো ধরা পড়েনি। একমাত্র সঞ্জয় রায়, তার সাজা ঘোষণা হয়েছে, তিনি জেল খাটছেন। আর যে সমস্ত অপরাধ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। জামিন পেয়ে গেছে সেই সন্দীপ ঘোষ আর ওই টালা থানার প্রাক্তন ওসি, তারা কিন্তু জামিনে মুক্ত, জামিন পেয়ে গেছেন। এখানেও সেই দিকেই যাওয়ার দিকে সেই দিকেই মোড় নিতে চাইছে কিন্তু এই শিক্ষকদের আন্দোলনটা। সেই কারণে শিক্ষকদের আন্দোলনটা যদি আরো জোরালো করতে হয়, রাজ্য সরকারকে যদি বাধ্য করাতে হয় যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করে
হচ্ছে 22 লক্ষ ওএমআর সিট প্রকাশ করে যোগ্য অযোগ্যদের তালিকাকে পৃথকীকরণ করে অযোগ্যদের চাকরি থেকে সরিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের এই অযোগ্যদের জায়গায় চাকরিতে পুনর্বহাল করে চাকরিতে যোগদান করিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে সচল করাতে হবে। তাহলে পরে লড়াই আন্দোলনটাকে তীব্র করতে হবে এবং সেই তীব্রতাটা হবে রাজনৈতিকভাবে, আন্দোলনটা হবে রাজনৈতিকভাবে। কারণ শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণটা এসছে রাজনৈতিক আক্রমণ, আর এই রাজনৈতিক আক্রমণকে প্রতিহত করবার জন্য চাই রাজনৈতিকভাবে লড়াই। রাজনৈতিক আক্রমণ কেন? একটি রাজ্য সরকার তারা বারবার এই যোগ্য অযোগ্যদের ক্ষেত্রে হচ্ছে সেইভাবে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যোগ্য অযোগ্য পৃথকীকরণ করার। এসএসসি করেনি, শিক্ষা দপ্তর করেনি, আর এইগুলো চলছে। একটি সরকার চলে, তো শাসক দল সেই রাজনৈতিকভাবে তারা পরিকল্পনা গ্রহণ করে আর সেইভাবে একটি রাজ্য সরকার পরিচালিত হয়। স্বাভাবিকভাবেই আক্রমণটা যখন রাজনৈতিক, এই রাজনৈতিক আক্রমণকে প্রতিহত করবার জন্যে প্রয়োজন হবে রাজনৈতিক লড়াই। আর এই রাজনৈতিক লড়াই কারা করবেন? এই রাজনৈতিক লড়াই তৃণমূল করবে না, এই রাজনৈতিক লড়াই বিজেপি করবে না। কারণ বিজেপি ধর্মীয় রাজনীতি নিয়ে ব্যস্ত, ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি করে দিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য ব্যস্ত। কিন্তু বামপন্থীদের তারা ধর্মনিরপেক্ষভাবে সমাজের সমস্ত অংশের মানুষের দুঃখ দুর্দশাকে মোচন করবার জন্য তারা যে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে চলেছে, এটা কিন্তু প্রমাণিত। 2011 সালের আগে যারা চাকরি পেয়েছে বামফ্রন্ট সরকার আমলে, তাদের চাকরি যায়নি, কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতি দায়ে কোনো বামফ্রন্ট সরকারের কোনো মন্ত্রীকে কিন্তু এখনো জেলে ঢোকাতে পারেনি, সেইভাবে তদন্ত করতে পারেনি। স্বাভাবিকভাবেই একমাত্র বামপন্থীরাই পারে এই রাজ্য সরকারকে, এসএসসিকে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে বাধ্য করতে, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ, অযোগ্যদের তাড়িয়ে যোগ্য চাকরি প্রার্থীদের অযোগ্যদের জায়গায় পুনর্বহাল চাকরিতে যুক্ত করবার ব্যবস্থা এবং 22 লক্ষ ওএমআর সিট প্রকাশের ব্যবস্থা। এই তীব্র লড়াই করে এই শিক্ষক শিক্ষিকারা যদি বামপন্থীদের যদি সহায়তা নেয়, নিশ্চিতভাবে এটা বিশ্বাস করা যায় যে হচ্ছে রাজনৈতিকভাবে আন্দোলন করেই এই শাসককে বাধ্য করা যাবে সুন্দর একটি শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার। সেক্ষেত্রে এই আন্দোলনটাকে রাজনৈতিকভাবে রাজনৈতিক চেহারা দেওয়ার ক্ষেত্রেও আমাদের রাজ্যের কিছু শিক্ষাবিদ তারাও কিন্তু বারবার কথা বলছে। সেরকমই একজন অধ্যাপক শুভময় মৈত্র, তিনিও সম্প্রতি এবিপি আনন্দের চ্যানেলে এসে তিনি কথাটাই বলবার চেষ্টা করেছিলেন যে হচ্ছে এই আন্দোলনগুলোকে রাজনৈতিকভাবেই আন্দোলনটাকে গড়ে তুলে রাজনৈতিকভাবে এই রাজনৈতিক আক্রমণকে মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে। আসুন দেখি অধ্যাপক শুভময় মৈত্র এই শিক্ষকদের আন্দোলনকে নিয়ে কি বলেছিলেন। সে কথা শুনতে শুনতেই আজকের এই প্রতিবেদনটি শেষ হবে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বেআইনি কাজ আইনত সরকার কি করে করবে? আরেকবার বলেছেন সরকার তো বেআইনি কাজ করতে পারে না। এটাই তো আমরা সাধারণভাবে জানি। সরকার মানে কি? সরকার মানে যে আইন ধরে রাখবে। করে আমরা কি দেখছি যে এই সরকার ক্রমাগত আইনের যে গোলমালগুলো হচ্ছে সেগুলো তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। কি করে দেখতে পাচ্ছেন? তৃণমূল কংগ্রেস দলে অবশ্যই প্রচুর মানুষ আছেন যারা একেবারে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চান, কিন্তু তাদের যে নেতারা তারা বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছেন, আপনার স্টুডিও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে, ততটা সমালোচনা বোধহয় আমরা নিরপেক্ষ বিশ্লেষক হিসেবেও তুলছি না। তার মানে এই দলটার মধ্যে যে বারবার করে যে প্রশ্নগুলো উঠছে, এবং সংখ্যার ক্ষেত্রে তন্ময়বাবু বললেন, তারপর আপনি যখন বললেন এই যে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা দেখানো, আপনি যদি অনুভূমিক অক্ষে সময়কে দেন এবং উল্লম্ব অক্ষে যদি কোন সময় কোন সংখ্যা বলা হচ্ছে দেখেন, দেখবেন রাজ্য সরকার, এসএসসি বিভিন্ন জায়গা থেকে কোর্টের কাছে, যেটা একেবারে আইন সিদ্ধ জায়গা, সেখানে বারবার সংখ্যার বদল হচ্ছে। এবং এই জায়গায় মূল কথা, একটা সংখ্যা আমরা ভুলিনি, 35 হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন পরীক্ষার নম্বর, 55 হচ্ছে ওই যেখানে পরীক্ষা দেওয়া হয়েছিল ওএমআর শিটের নম্বর, আর 10 হচ্ছে তাদের যে ওরাল পরীক্ষা ভাইভার নম্বর। এবং এইখানে
আমাদের কাছে কিন্তু এটা একেবারে পরিষ্কার, তথ্য কম্পিউটারে থাকে, সিবিআইও অনেক সময় বলেছে, এবং সেই জায়গায় সঠিক তথ্য, ওয়েবার শিটের তথ্য যদি পরিষ্কার করে বার করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যার সমাধান আগামী দিনে এখনো সম্ভব। এবং এখনো কিন্তু ওয়েবার শিট বার করার দাবি উঠছে, এবং বার করা যাবে না যে পুরো হারিয়ে গেছে এরকম কথা কেউ এখনো বলেননি। আমি শেষ করতে চাই যেটা বলে, সে প্রশ্নটা অত্যন্ত নম্রভাবে, নমনীয়ভাবে অনিকেত বাবুদের সামনে। বারবার না এই আন্দোলনগুলো যখন হচ্ছে, রাজনীতিটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। হতেই পারে যে আমি সরাসরি কোনো রাজনৈতিক দলে গেলাম না, কিন্তু আন্দোলনের সময় আছে, আমি যদি মনে করি যে আন্দোলন ভালো করে করতে হবে, কোনো রাজনৈতিক দলে যাব না, তাহলে তো এই রাজনৈতিক ব্যবস্থাটার কোনো পরিবর্তন হবে না। অনিকেত বাবুরা যদি পারেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যান, দলটাকে পরিষ্কার করুন না কেন। যদি মনে হয় বিজেপিতে যাবেন, যান না। বিজেপি যাওয়া যাচ্ছে না সিবিআইয়ের জন্য, তাহলে যান না সিপিএম বা কংগ্রেসের সঙ্গে। এই যে রাজনৈতিক আন্দোলন থেকে আমরা দূরে, যে সমাজটা রাজনৈতিক, এই রাজনৈতিক সমাজে বারবার করে বলা আমরা কোনো রাজনীতির সঙ্গে নেই, এটা কিন্তু তাদের মতন ভালো মানুষেরা রাজনীতিটা পরিষ্কার করার জায়গায় যাওয়ার যে সুযোগটা পেয়েছিলেন, এই জায়গাটাকে কি আমরা বারবার অস্বীকার করে ফেলছি? বিভিন্ন রাজনৈতিক দলে তাদের মতন ভালো মানুষদের যাওয়া এবং তার মধ্যে থেকে সেই জায়গাকে পরিষ্কার করার জায়গাটা কিন্তু বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে প্রতিটি রাজনৈতিক আন্দোলনে। তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, সমস্ত রাজনৈতিক দলে ভালো মানুষ আছেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি বিমুখতার যে জায়গা, সব রাজনৈতিক দল খারাপ, আমি কোনো দলে নেই, আমি কোনো পতাকার তলায় যাব না, এই জায়গাটা কিন্তু আমাদের যে সর্বদলীয় গণতন্ত্র, সেই জায়গায় নতুন রাজনৈতিক দল করে আসুন, কিন্তু আমরা সব সময় ভালোর পক্ষে আছি, হীরক রাজার দেশে বা গোপীগাইন বাঘাবাইনের মতো, কিন্তু তারপর ভালোটা অ্যাবস্ট্রাক্ট হয়ে আছে, বিমূর্ত হয়ে আছে। সত্যিকারের ভালো যে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে, এখনো তো রাজনৈতিক দল চলছে,